হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আবার আমরা চলে এসেছি বন্ধুরা, সেই হারকিপ্টে নাটকের 51 থেকে 55 যে এপিসোড হচ্ছিল সেই এপিসোডে। আচ্ছা, এই হারকিপ্টে যে নাটকটি আমরা যে দিচ্ছি, দেখুন প্রথম কথা হচ্ছে বাংলাদেশের এটা খুব জনপ্রিয় নাটক, আর দ্বিতীয় কথা হচ্ছে দেখুন যে কোনো নাটক আমরা যখন যেভাবে আমরা নিয়ে আসছি এগুলো কিন্তু অনেক রকম কপিরাইটের ব্যাপার থাকে। আর আমাদের দর্শকদের মধ্যে অনেকেই ইউটিউবার আছে, তাদের কাছে আমাদের যারা ইউটিউবের সম্বন্ধে নলেজ আছে একটু জানাবেন যে আমরা এত ভালো ভালো ভিডিও আনছি তাও আমাদের ভিউ কেন হচ্ছে না। এর যদি কারণটা কেউ ব্যাখ্যা করতে পারেন অবশ্যই তাকে আগের থাকতে আমি ধন্যবাদ জানিয়ে দিলাম। তো চলুন বন্ধুরা সেই হারকিপ্টে নাটকের আজকের এপিসোডটা দেখে নিই। আমার উপরে আপনার বেটা নহর যে জুলুম করিছে এর আপনি উপযুক্ত বিচার করবেন চাচা, তা না হলে কল অন্যরকম কিছু হয়ে যাবে নি। নহরেক আমি ত্যায্য করেছি রে ফরহাদ, আমি তো বিচার করবে পারবো না। তুই যেরম করে পারিস বিচার কর গাজা। এ কথা কলেই তো হবি না চাচা, আপনি কবে তাক ত্যায্য করলেন? আমরা তো কিছুই জানতে পারলাম না। এই তো খানিক আগে, এখন কথাটা তুই জানলু। তোর তো চায়ের দোকান, মেলা লোকজন আসে, সকলে কথাটা জানাই দিব। তালি পরে কি আমি থানায় যাবো চাচা? আরে কইলাম তো, সেটা তোর ইচ্ছে। তাও আপনি কিছু করবেন না? পুলিশ এসে তাক যদি থানায় ধরে নিয়ে যায় তাহলে কি আপনার মান সম্মান উঠে আসবেনি চাচা? উইয়ের মতন সওয়াল জন্ম দিয়েই তোমার মান সম্মান চলে গেছে রে ফরহাদ। নতুন করে অবশিষ্ট মান সম্মান হারাবার আর কিছুই নেই রে আমার। ঠিক আছে, আপনাকে সম্মান করি, সেই জন্যই বিচারটা আপনার কাছে দিবে রাইছিলাম। আপনার বেটা আমার যে পরিমাণ ক্ষতি করেছে আমি তো তাকে সহজে ছাড়িয়ে দেব না চাচা, আমি এর শেষ দিকে ছাড়বো। আমি তার প্রয়োজন হয় লাল কালামে থাকতাম। রেশমা, রেশমা, মারে সারাদিন শুনলাম কিছু খাইস নাই। মেয়ের সাথে ওঠ মা। ঝগড়া হয়েছে সেই ওঠ, ব্যাপারে। একসঙ্গে বসে খামু চল। আমি খাবো না, আপনি খাবেন। মারে নহরে কিছু কথা কইছি জন্যে তুই আমার উপরে রাগ করেছ? আমার আর কি করার ছিল তুই কয়ালে? তাও তো নহরের বাপ আমাকে যে পরিমাণ অপমান করেছে আমি সে তুলনায় কিছুই করি নাই। আমি তো সে কথা কইনি আব্বা, আপনি ঠিক কামই করিছেন। আমার যদি ভুল হয়ে থাকে তাহলে তুই কয়া দে, আমি কি করব? অসাধারণ অসাধারণ, সব মিলেমিশে একাকার সবকিছু ধরনের। এত অপমানের পরেও সালাউদ্দিন লাভলু অসাধারণ। তুই যদি কোষ মানে শুধু হাসির নাটক বললে তাহলে আমি চলবে না, যাই সমস্ত নজরুলের কিছুই অনুরোধ রয়েছে। করি। আপনি এই কথা মুখে আনবেন না আব্বা। নহরের জন্য আমার কষ্ট আছে, এই কথা সত্য, কিন্তু আপনার অপমানের কষ্ট আমার কাছে তার সাথে মেলা বড়। আমি আপনাকে কারো কাছে ছোট হবে দেব না আব্বা। মা, মা, আপনি চলেন আব্বা, আমি খাচ্ছি। আপনি এই কথা মুখে আনবেন না আব্বা। নহরের জন্য আমার কষ্ট আছে, এই কথা সত্য, কিন্তু আপনার অপমানের কষ্ট আমার কাছে তার সাথে মেলা বড়। আমি আপনাকে কারো কাছে ছোট হবে দেব না আব্বা। মা, দারুণ মা, দারুণ। আপনি চলেন আব্বা, আমি খাচ্ছি। চল মা, সবকিছু চল। মিলেমিশে একটা মানে কম্প্যাক্ট। ক্যামেলন, তোর বাপের শরীরের অবস্থা কি? তার শরীর তো আর কোনো সময় খারাপ দেখেনি মেসমশাই। তাই খালি খালি ওষুধ, গোল্লা পেলে তো মানে ওষুধ খাওয়াটা তো নেশার পর্যায়ে চলে গেছে। আচ্ছা আপনিই কোন, একটা মানুষ যদি খালি খালি ওষুধ খায় তার শরীর কি ঠিক থাকে? অথচ মানে তার খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো রকম হুঁশ জ্ঞান নেই, কিচ্ছু নেই। ভালো মন্দ খাওয়ার জন্য মনে করেন যে পাগল হয়ে ওঠে। প্রত্যেকটা দিন তার বাজারে জাতেই হবে, এই বড় বড় মাছ, এই নাম জগ ভর্তি ভর্তি দুধ। মানে এইসব দেহে না আমার সমস্যায় আমার শরীরটা একেবারে জ্বলিয়ে পুড়িয়ে যায়।
জমি বেছে বেছে খাওয়া তো গায়ে লাগে না। আমার করে ভূপের তো ওইরকম হয়েছে। জমি বিক্রি করার মতো অবশিষ্ট কি কিছু আছে? আর আছে কিছু, তাই মানে মরে যাওয়ার সময় আসতে আসতে শূন্যের গোটায় চলে আসবে, এটা আমি নিশ্চিত করে কয়ে দিতি। এটি ভগবান, এইরকম ডুকলা মানুষ আমার বাপের জন্মেও আমি দেখিও নাই, গল্পও শুনিনি। রাজার ভান্ডার মাইসে মশা কিরম করে বেছে বেছে শেষ করে ফেলালো, সাল পালগুলের ভবিষ্যতের কথাও চিন্তা করলো না। এই কথাটা তো তার সামনে কওয়ার উপায় নাই রে সর্দি। সে কয় ছালগুলোরে লেহাপড়া শিওয়া মানুষ করে দিছি, একটা বাদে সেই আমি। আর মায়াগুলোরে বিয়ে দিয়ে হয়ে গেছে, একদম দায়িত্ব শেষ। মাও তো তারা সাপোর্ট করে। না না, তুই ও কথা কইস না কিন্তু মিলন। মাইসে মশা তোকে লেখাপড়া শেখানোর জন্য কম চেষ্টা করে নাই। একবার না, দুইবার না, 3-4 বার করে তো ফর্ম ফিল আপ করে দিছি। তার কেরা কি করবি? সব কথা বাদ দে দে সর্দি, ভিতরে অনেক সমস্যা আছে, সব কথা তো আর খুলে কোয়া যায় না। উপরে তো যা দেখা যায় সব কি ঠিক মাইসে মশাই। তোকে বাড়ির সমস্যা নিয়ে বলছি, সেইটা একটু খুলে ক। আমাদের বাড়ির বড় সমস্যা হচ্ছে ওই দুই অসুর। চিন্তা করে দেখে, আমি নাকি তোর মাসিক বিনা চিকিৎসায় মেরে ফেলাইছি, সেই কথা কয়ে নানান হামকি ধামকি দিতেছে। আমি শুনেছি, মানে সর্দির কাছে আমি সব ঘটনা আমি পরিষ্কার শুনে নিছি। পুরনো কাসুন্দি নিয়ে যখন তারা রাজনীতি শুরুই করেছে, তখন আমরাও করব। আচ্ছা মাসিমশাই, আপনি যখন হয়তো মাসিরে বিয়ে হারিয়েছিলেন, তখন তো আপনার শ্বশুর আপনার একটা নতুন সাইকেল দিতে চাইছিল, ঠিক না? দেবে গাবা করে সাইকেল কেনার সামর্থ্য থাকলেই তো। ওরে বিয়ে রাত্রি থেকেই তো আমি প্রতারিত হয়ে আসতেছি। ও মিলন, তুই হঠাৎ এ কথা জিজ্ঞাসা করতেছু কে? আছে আছে, কারণ আছে। এখন আমি যে কথাগুলো কব না, সেই কথাগুলো কালকে মামাকে সামনে ঠিক সেইভাবে করতে হবে। তারপরে আমি দেখতেছি রাজনীতি কারে কয়। সর্দি শোন, ঘটনা যে ওই যে সাইকেলের কথা বললাম না, না না না, কেন না? এটা কি তোর একটা আকল? এসব কি শুরু করছিস তুই? হঠাৎ করে হাতের 5 পা দেখে ফেলেছ মনে কর। আমি নতুন করে কিছু শুরু করিনি, আগে থেকে সব কিছু শুরু হয়ে গেছে। চুপ করে থাক, খুব একেবারে মাস্তান হয়ে গেছো তাই না? কে রে, তুই কিসের জন্য ফরহাদের দোকান ভাঙবার গেছিল? ঘটনার সূত্রপাত কিটা করেছে, কি করে হয়েছে সেটা না যাইনে দোকান ভাঙার কথা তুলতেছে কি জন্য আম্মা? আমার মাথার মধ্যে যে আগুন ধরেছে, দোকান তো দূরের কথা, কোন দিন জানি বাড়িঘর ভাঙে ভুঙে জ্বালায় পুড়িয়ে দেয়। কি এমন ঘটেছে যে তোর মাথায় আগুন জ্বললো? আব্বা কিসের জন্য আমার শ্বশুরকে অপমান করেছে? শ্বশুর? বিয়ে শাদীর নামগন্ধ নেই, জব বেড়ালেও শ্বশুর হয়ে গেছে। যা আমার চোখের সামনে থেকে যা তো। কোন আক্কেলে তুই এই কথা নিয়ে তোর আব্বার সাথে বাধা পেয়ে গেছিল? ঘরে অশান্তি না করলে তুই কারো পেটের ভাত হজম হয় না তাই না? খুব একেবারে স্বামীর পক্ষ নিয়ে কথা কওয়া শুরু করে দিয়েছো তাই নিয়ে? স্বামী তোমার সব কিছু হয়ে গেল, আমি তো তোমার কেউ না। তোমার মতো এরকম নিষ্ঠুর মা আমি জগতে দেখিনি। ঘটনা কত দূর করিয়েছে তুমি জানো? জব্বর চাচা আমার মুখের উপর কয়ে দিয়েছে রেশমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। একটা মাকে কত কিছু সহ্য করতে হয়, সেটাই এর মাধ্যমে তুলে ধরতে। ছেলে বলছে তুমি ভালো না, সম্পত্তির ভাগ চাই, আমি বলছি আমার মৃত্যু কামনা করিস। মিটিং হচ্ছে। তুই কি চাচ্ছু আমি সত্যি দিকে দু চোখ যাই চলে যাই? আপনি আমাকে এসব কথা করছেন কিসের জন্য আব্বা? আমি তো আপনার কাছে একজন অবিশ্বাসী মানুষ। আপনার চারপাশে এখন বিশ্বাসী মানুষের ভিড় জমে গেছে না? আপনি তো বিশ্বাসী মানুষ পাই গেছেন। আরে রাগের মাথায় একটা কথা কইছি জন্য সেটাই ধরে থাকা লাগবে রে বহর। আবার বিপদ দেখবো না। আপনার বিপদ দেখার মানুষ তো আপনি পাই গেছেন আব্বা। আপনার স্ত্রীর সাথে তো আপনার ভালোই মিল হয়ে গেছে। আপনার কাছে যে আমার কি মূল্য আছে আব্বা সেটা তো আমার বোঝা হয়ে গেছে।
ধরে আপনার হাতে পায়ে ধরে কত রিকোয়েস্ট করলাম যা বাসেন খাই নেন, কোনোভাবেই আমি আপনার অনশন ভঙ্গ করে পারলাম না। আর আপনার স্ত্রী এসে আপনার কানে কি ফুসমন্তর দিল, আর সাথে সাথে আপনার সব কিছু ঠিক হয়ে গেল। দূর পাগল, কথা না শুনে আমাকে ভুল বুঝলি হয়? তোর মা এসে কি করেছে জানিস? আমার পায়ের উপরে এসে আসার পাইরে কাঁদে কাইটে মাপ চাইছে, আর আমার কাছে প্রতিজ্ঞা করেছে আমার কথার বাইরে সে কোনো কাজ করবি না। দেখা যাক তার প্রতিজ্ঞা কয়দিন থেকে। আচ্ছা ঠিক আছে, এখন কোন আমার কি কাম করা লাগবে? আরে কামের কথা কি তো কয়ে দেওয়া লাগবে রে বহর? তোর দুলাভাই এসে আবার জুটিছে দেখিস নি? তারপর তোর ছোট ভাই। তো বন্ধুরা, অসাধারণ একটা এপিসোড দেখলাম। এই এপিসোডের মাধ্যমে একটা দেখা গেল যে সংসারের মধ্যে ঝামেলা হলে কি ধরনের ঘটনা ঘটে, একটা মাকে কত কিছু সহ্য করতে হয়। এদিকে ছেলেরা বলছে তার মাকে তুমি খুব বাজে, এদিকে তার স্বামী তাকে বলছে তুমি তোমার মতো হয় না। তা একটা মাকে কত কিছু সহ্য করতে হয়। অপর দিক থেকে বাবার ক্ষেত্রেও দেখলেন যে বাবাকে ছেলেরা দোষ দিচ্ছে, নানা রকম সমস্যা নিয়ে মানে নাটকটা তৈরি হয়েছে। এই একটা মানে কি বলবো, একটা জীবন্ত নাটক, মানে প্রতিটা মানুষের জীবনের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত ভাবে জড়িত। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই ভিডিও দেখতে চাইলে একটু শেয়ার করুন যাতে আমাদের ভিউটা বাড়ে, যত পারেন একটু শেয়ার করুন। তো আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে একটা নতুন পার্ট নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।